বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে হতাহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2 আইএসের দায় স্বীকার। রংপুর দিনাজপুরে ধর্মযাজককে হত্যার হুমকিতে নিরাপত্তা জোরদার, হুমকিদাতাদের ধরতে চলছে পুলিশের অভিযান। শর্ত সাপেক্ষে আসন্ন পৌর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিএনপির, দলীয় প্রতীকে নির্বাচনের নতুন আইন নিয়ে সংশয়। রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এলাকা কোটায় ভর্তি নিয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া, সব বিদ্যালয়ের মান উন্নয়নের পরামর্শ শিক্ষাবিদদের। এবং হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হওয়ায় এমআরপি নিতেই নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের ভিড়, দ্রুততম সময়ে সংগ্রহের আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছে আমি আসাদ আজিম। শর্ত সাপেক্ষে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন কথা জানান। এ সময় তিনি জানান, নতুন নির্বাচনী আইনের প্রয়োগ নিয়ে সংশয় রয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সকল স্থানীয় পর্যায় নির্বাচনের যখন নির্বাচনী পরিবেশ থাকে, অবাধ নির্বাচনের সুযোগ থাকে, ভোটাররা যখন ভোট দানের পরিবেশ পান, এমনি পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশ নিয়ে থাকে। আমরা এই যে পৌরসভা নির্বাচনটি এবার 2015 যে সংশোধিত আইন হলো এবং যার পরিপ্রেক্ষিতে একটি নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন আমাদের দল শর্ত সাপেক্ষে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে হতাহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে ওই মসজিদের আশপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 জনকে। এদিকে মসজিদে হামলার ঘটনায় হতবাক কিচক হরিপুর গ্রামের বাসিন্দারা, আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। গ্রামবাসীর নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিগগিরই এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি সবার। দুর্বৃত্ত হামলায় আক্রান্ত বগুড়ার কিচক হরিপুর গ্রামের শিয়া মসজিদে সকাল থেকেই উৎসুক জনতার ভিড়। বৃহস্পতিবার এই মসজিদেই দুর্বৃত্ত হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। পবিত্র মসজিদে এমন নৃশংস হামলার ঘটনায় হতবাক সবাই। গ্রামবাসী বলছেন, মসজিদে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। আমাদের মতো যেন এরকম আর কোনো পরিবারে এরকম কান্নার অশ্রু হাহাকার না যেন আর না হয়। অত্র এলাকার কিছু লোক এর বিরোধিতা করছে এবং এদের আমাদের মিছিল মিটিংয়ে বাধা সৃষ্টি করছে, এরাই এই কাজটা করতে পারে। এদিকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় হতবাক কিচক হরিপুর গ্রামের বাসিন্দারা। ঘটনার একদিন পরও যেন আকস্মিকতা কাটছে না তাদের। আমরা দোকানপাট সব কোচে ঝাঁপ লাগাও, আমাকে মসজিদে গুলি করতে, এই পর্যন্ত আসে দেখি একটা নেবার করতেছে, লিয়ে যাচ্ছে। এই দেখি খারাপ ব্যবহারও হয়নি বা মানুষও করেনি, তবে এটা মিথ্যে কথা কয়া তো একজনের ডুবানটা ঠিক নয়। মুসলমানের সেটা ধর্ম নয়। নৃশংস এই ঘটনার পর থেকেই কিচক হরিপুর গ্রামে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারপরেও যেন আতঙ্ক কাটছে না গ্রামবাসীর মন থেকে। বগুড়ার কিচক হরিপুর গ্রাম থেকে সজল দাস, সময় সংবাদ। বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। গতরাতে হামলার পরপরই আইএসের স্বীকারোক্তি দিয়ে পাঠানো বিবৃতিটি প্রকাশ করে জঙ্গিবাদ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বগুড়ায় শিয়া মসজিদে যে হামলার ঘটনা ঘটেছে, সে হামলায় জড়িত রয়েছে আইএসের সদস্যরা। হোসেন মসজিদ এলাকায় আছেন আমাদের রিপোর্টার সজল দাস। সেখানকার বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। আসাদ, আমি আগে যেমনটি জানিয়েছি, কিচক হরিপুর গ্রামের সেই আক্রান্ত মসজিদটির সামনে রয়েছে এই মুহূর্তে আমি এই মুহূর্তে যে গলিটিতে দাঁড়িয়ে আছি, এই ছোট্ট গলিটি দিয়ে কিচক হরিপুরের যে মসজিদটি আক্রান্ত হয়েছে সেই মসজিদটা যেতে হয়। আপনি দেখুন, একটি সরু গলি দিয়ে আসলে এই মসজিদটি যাওয়ার পথ। মানে
এই এলাকার যে এখানকার যে গ্রামবাসীরা রয়েছেন তারা বলছেন তারা চিন্তাও করেননি যে এই মসজিদটি যেটি 2010 সালে এখানে নির্মাণ করা হয়েছে সেই মসজিদটিতে হামলা হতে পারে। আসলে এ ধরনের কোনো আশঙ্কা তাদের মধ্যে আগে থেকে ছিল না। এই মসজিদটিতে গতকাল সন্ধ্যার দিকে 10 থেকে 12 জন মতো নামাজ পড়ছিলেন এবং সেই সময় এই যে লোহার গ্রিলটি রয়েছে এই লোহার গেটটি আটকে দেওয়া হয় এবং তারপরে একের পর এক গুলি বর্ষণ করা হয় মসজিদের ভিতরে থাকা যে 10 থেকে 12 জন মুসল্লি যারা নামাজ পড়ছিলেন। তো এখানে এরই মধ্যে পিবিআই সদস্যরা এসে উপস্থিত হয়েছেন, তারা তদন্ত কাজ পরিচালনা করছেন, অর্থাৎ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যে সদস্যরা তারা এখানে এসে এরই মধ্যে কাজ শুরু করেছেন। তো এই মুহূর্তে আমি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যিনি বগুড়ার দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনারা এসে কি পেয়েছেন আসলে প্রাথমিক তদন্তে? গতকাল ঘটনা ঘটার পরপরই আমরা সংবাদ পাই এবং সন্ধ্যার সময় আমরা চলে আসি। এসে আমরা যেটা পাই, আমরা দেখি এখানে আমরা জানতে পারি যে 3 জন অজ্ঞাতনামা যুবক এখানে এসে প্রবেশ করে গুলি করে নামাজরত অবস্থায়। আমরা এসে ঘটনাস্থলে পাই 8টি গুলির খোসা, যেটিকে জব্দ করা হয়েছে। এছাড়া তারা যে তালাবদ্ধ করে রেখেছিল পাশের গেটটিকে, এই তালাটি উদ্ধার করা হয় এবং আমরা আরো কিছু আলামত জব্দ করি, যেমন এখানে যে ব্লাড ছিল সেটা আমরা সংগ্রহ করি। আমাদের পিবিআই স্পেশাল টিম, ফরেনসিক টিম এটি সংগ্রহ করে এবং আমরা তাদের পালানোর যে এক্সিট রুট এবং সবকিছু আমরা আমাদের কর্ডন টেপ দিয়ে কর্ডন করি, ক্রাইম সিন কর্ডন করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করি। আমরা গুলির খোসা এবং রক্ত আলামত হিসেবে জব্দ করেছি এবং এই তালাটি জব্দ করেছি। এই যে আপনারা যে আলামতগুলো পেয়েছেন, এটার সাথে আপনারা তো এর আগেও তাজিয়া মিছিলে হামলা সহ আরো বিভিন্ন মামলার তদন্তে আপনারা কাজ করেছেন, তো সেই ব্যাপারটার সাথে এই ঘটনার কোনো মিল পাচ্ছেন কিনা? আসলে বিষয়টা হচ্ছে মূল তদন্ত করছে কিন্তু জেলা পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। আপনারা জানেন ইন্সপেক্টর তদন্ত শিবগঞ্জ থানা, তিনি তদন্ত করছেন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আসলে সহায়তা করছে, আমরা অ্যাকচুয়ালি সহায়তা করছি। তো বিষয়টি আমি যতদূর জানি এবং তাদের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে, এই বিষয়গুলোকে সবাই আমলে নিয়েই কাজ করছে। সেই তাজিয়া মিছিলের হামলা থেকে শুরু করে সারা দেশের সংগঠিত সকল জঙ্গি হামলাকে এখানে বিবেচনায় নিয়ে আসা হচ্ছে এবং আপনারা জানেন এটা একটি জঙ্গি হামলাই আমরা বলবো, কারণ এটি মসজিদের ভিতরে এসে একটি নাশকতার চেষ্টা করা হয়েছে। চেষ্টা কি, একজন মারা গেছে এবং 3 জন আহত হয়েছে। তো ওগুলোর সঙ্গে সঙ্গতি রেখে তদন্ত করা হচ্ছে, বিষয়টি দেখা হচ্ছে কি কতটুকু মিল আছে বা কারা জড়িত আছে। জি, ধন্যবাদ আপনাকে। তো আসাদ, আপনি যেমনটি শুনছিলেন, পিবিআর যিনি দায়িত্বরত রয়েছেন তিনি যেমনটি জানালেন, তারা আসলে পুরো বিষয়টি তদন্ত করছেন এবং তদন্ত করে দেখছেন যে অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে, আমি যে মসজিদটির মধ্যে রয়েছে এই মসজিদেই মূলত হামলাটি ঘটনা ঘটে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সব শেষ আসাদ। পরবর্তীতে আরো কোনো তথ্য আসলে আমি আপনাকে জানিয়ে দিব। আসাদ। বগুড়ার শিবগঞ্জের কিচকপুর গ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজল দাস সেখানকার সবশেষ পরিস্থিতি এবং পুলিশের তদন্ত নিয়ে অগ্রগতি সম্পর্কে। রংপুরে ও দিনাজপুরে ধর্মযাজকদের হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে রংপুরে হত্যার হুমকির ঘটনায় গতকাল রাতে ফাদার রেভারেন্ট বার্নাবাস হেমব্রন বাদী হয়ে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। রংপুরের বিভিন্ন চার্চ ও মিশনারিগুলোতে নিরাপত্তা জোরদার করা হলেও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। হত্যার হুমকির চিঠি আসার পর থেকে জেলার সব ধর্মযাজকদের গোয়েন্দা সংস্থার নজরদারিতে রাখা হয়েছে। ফাদার বার্নাবাস হেমব্রন জানান, তাদের পরিবারগুলো এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে দিনাজপুরের বীরগঞ্জের ক্যাথলিক চার্চের ফাদার কার্লসকে আইএসের নামে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে মুঠোফোনের যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমরা সর্বক্ষণ সতর্ক অবস্থায় ডিউটি করতেছি, যে কোনো সন্দেহজনক লোক আসলে তাকে তল্লাশি করব এবং তার যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমরা সর্বত্র সতর্ক অবস্থায় ডিউটি করতেছি। যারা খ্রিস্টান ধর্ম তত্ত্ববিদ তারাও আজকে শঙ্কিত এবং ভীতির মধ্যে রয়েছেন। যদিও এবার প্রশাসন আমাদের এখন এখানে নিরাপত্তা দিচ্ছেন, কিন্তু এটি যে যথেষ্ট সেটি না। রাজধানীতে প্রথমবারের মতো প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে 40% এলাকা কোটা রেখে ভর্তি কার্যক্রম শুরু করেছে মাধ্যমিক বিদ্যালয়গুলো। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
তবে এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও সব বিদ্যালয়ের মান উন্নয়নের উপরে জোর দিলেন শিক্ষাবিদরা। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। ভর্তি ফর্ম বিতরণের মাধ্যমে রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আগামী বছর থেকে প্রতিটি শ্রেণীর মোট আসনের 40% বিদ্যালয় সংলগ্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্তে মিশ্র অভিমত দিয়েছেন অভিভাবকরা। আমরা যে এলাকায় থাকি দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় ভালো কোনো স্কুল নাই। সিদ্ধান্তটা ভালো, এলাকার স্টুডেন্টরা যদি এলাকায় পড়ে তাহলে যানজটটা কমবে এবং স্টুডেন্টের জন্য রিস্কটা কমবে। মহল্লা থেকে বাচ্চাদের নেওয়ার ব্যাপারে যে কোটা সিস্টেম, সেটা এখনো আইনগতভাবে কোনো পরিষ্কার কোনো ধারণা আমাদের কাছে আসে নাই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই ভর্তির ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন স্কুল প্রধানরা। সরকারি নির্দেশনা আমরা পেয়েছি, ফর্ম বিতরণ শুরু হয়েছে। আমাদের আগামী 30 তারিখে পরিচালনা পর্ষদের সভা আছে, সেই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের শুরুতেই উন্নত বিশ্বের মতো সব অঞ্চলের বিদ্যালয়ের মানের মধ্যে সমতা আনয়নের দিকে জোর দিলেন শিক্ষাবিদরা। এই উদ্যোগটা ভালো, কিন্তু বাস্তবায়নের কতগুলি সমস্যা আমি দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে, সব স্কুল যেহেতু মানসম্পন্ন নয়, একই মানের স্কুল নয়, কোনো কোনো স্কুলের চরম দুর্দশা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এলাকা নির্ধারণ। এদিকে এগুলো একটা সুবিধা হবে, একটা চাপ বাড়বে প্রত্যেকটা স্কুলকে মানসম্পন্ন করার জন্য। সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যা সমাধানের সব দিক বিবেচনায় রেখে ভর্তির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোকে সহযোগিতা করা হচ্ছে বলে দাবি শিক্ষা অধিদপ্তরের। সরকারি স্কুলদের জন্য সীমানা নির্ধারণ করছি আমরা যে থানা ভিত্তিক হবে, যেহেতু স্কুলের সংখ্যা কম, আর বেসরকারি স্কুলের সংখ্যা যেহেতু বেশি, তারা ওয়ার্ড ভিত্তিক যাতে সীমানা নির্ধারণ করে সেভাবে আমরা বলে দিয়েছি। নতুন এই উদ্যোগ মানসম্পন্ন স্কুলগুলোকে সুনাম ধরে রাখার পাশাপাশি পিছিয়ে পড়া স্কুলগুলোকে মান উন্নয়নে উদ্যোগী করবে বলে অভিমত স্কুল প্রধান সহ শিক্ষাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। ফেনীতে 50,000 বিদ্যুৎ গ্রাহকের জন্য মিটার রিডার মাত্র 4 জন। রিডিং ছাড়াই মন গড়া বিল বিতরণে হয়রানি সহ আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা। এবং শরীয়তপুরে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। ফলন বাম্পার হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। সরাসরি ধান কেনার টার্গেট। হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে ভিড় করছেন প্রবাসীরা। গেল 4 দিনে ইস্যু করা হয়েছে এ ধরনের প্রায় 500 পাসপোর্ট। ভ্রমণের ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক হওয়ায় দ্রুততম সময়ে এটি সংগ্রহে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনসুলেট। নিউ ইয়র্ক কনসুলেটে প্রতিদিন ভিড় করছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক কাস্টমস অ্যান্ড এভিয়েশন আইনের আওতায় হাতে লেখা পাসপোর্টের ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করার পর মেশিন রিডেবল পাসপোর্ট নিতেই এই ভিড়। প্রতিদিন এ ধরনের পাসপোর্ট নিচ্ছেন প্রায় 140 জন। এখন পর্যন্ত নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট 26,000 মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করেছে। আগে আমার পাসপোর্টটা ছিল হাতে লেখা, ডিজিটাল ছিল না, তো আজকে ডিজিটাল পাসপোর্ট আমি নেওয়ার জন্য আসছি। বাংলাদেশে যাওয়ার জন্য ডিজিটাল পাসপোর্ট নিতে আসছি। আমি ডিজিটাল পাসপোর্ট নিলাম, এটা ভালো। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেট, রোড আইল্যান্ড, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইন এই 8 রাজ্যের প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশের মধ্যে প্রায় 40% কাছে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। এদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট নেই প্রায় 70,000 প্রবাসীর। এই বিপুল সংখ্যক প্রবাসীকে যত তাড়াতাড়ি সম্ভব এমআরপি দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় বাংলাদেশ কনসুলেট। লজিস্টিক্স ওয়াইজ আমরা একটু ভালো অবস্থানে আছি। আমাদের 6টি এমআরপি ওয়ার্ক স্টেশন আছে, যার মধ্যে 2টো মোবাইল ইউনিট আছে, এবং 2টো মোবাইল ইউনিটের মাধ্যমে আমরা আমাদের যে 8টি স্টেটের যে দূর দূরান্ত যে শহরগুলো আছে, দূরে আউটলাইন সিটিজগুলো, সেখানে আমাদের টিম যায়, মোবাইল টিম, এবং আমরা পোর্টেবল মোবাইল ইউনিট আমরা সেখানে ব্যবহার করি। ভ্রমণের ক্ষেত্রে এমআরপি বাধ্যতামূলক হওয়ায় সময় নষ্ট না করে দ্রুত সময়ে এই পাসপোর্ট সংগ্রহের পরামর্শ দেন কনসাল জেনারেল। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেশের সামাজিক শান্তি ও ধর্মীয় সহনশীলতা নষ্ট করতে একটি মহল কাজ করছে বলে অভিযোগ করেছেন ইতিহাসবিদরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ইতিহাস বিভাগের সম্মেলনীতে তারা এই অভিযোগ করেন। এ সময় তারা বাংলাদেশ ক্রমবর্ধমান জঙ্গিবাদ প্রতিহত করতে ইতিহাস বিভাগের জোরালো ভূমিকা রাখার উপর জোর দেন।
অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, সভাপতি, বাংলাদেশ ইতিহাস সম্মেলনী। উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বাঙালির এই শাশ্বত জীবন আদর্শ বা মূল্যবোধ, যাকে বলি আমরা কোর ভ্যালুস, এর উপর বারবার আঘাত আসছে। একটি বিশেষ মহল সামাজিক শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ বিনষ্ট করে দীর্ঘ মিথস্ক্রিয়ার প্রক্রিয়ায় গড়ে ওঠা আমাদের কোর ভ্যালুস ধ্বংস করতে উদ্যত। বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ, অসহিষ্ণুতা, অগণতান্ত্রিক পন্থার প্রতিহত করতে চান, তাহলে ইতিহাস অবশ্যই পাঠ্য হতে হবে। সরকারি মাদ্রাসায় পড়ানো হচ্ছে মুসলমানদের মধ্যে একমাত্র নেতা মওদুদি, মুসলমানদের একমাত্র প্রতিষ্ঠান জামাতে ইসলামী। আমাদের শিক্ষা মন্ত্রণালয় হাজার কোটি টাকা খরচ করে এই বিষয়ে পড়াচ্ছে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন তিনি শূন্য সহিষ্ণুতা দেখাচ্ছেন জঙ্গিবাদের প্রতি। তাহলে তিনি বলেন কি, তার শালীনতা বলে কি? কিভাবে তাহলে আশা করেন সমন্বিত একটা আমরা প্রতিরোধ করতে পারবো? সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর পাইকারি মাছ বাজারে। তবে অন্যান্য দিনের তুলনায় কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন আড়তদাররা। ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। আর বড় আকারের ইলিশ পাওয়ার জন্য জাটকা নিধন বন্ধে পরিচালিত অভিযান জোরদার করার দাবি জানালেন ব্যবসায়ীরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর সোয়ারীঘাট পাইকারি মাছ বাজার। মাছের সরবরাহ যেমন পর্যাপ্ত, তেমনি শুক্রবার হওয়ায় একটু বেশি দামেই হচ্ছে কেনাবেচা। বাজারে প্রতি কেজি রুই কাতলা 140 থেকে 160 টাকা, গজার 320, কই 125, শিং 350, বাইম 500 আর খলিশা বিক্রি হচ্ছে 40 টাকায়। মাছের আমদানিও আছে, বাজারও ভালো এবং মাছের বাজার আগের তুলনায় 2, 4, 10, 20 টাকা কেজিতে বেশি আছে। চিংড়ি মাছ আমরা বিক্রি করছি 460, 450, 470। বল মাছ 250 থেকে নিয়ে 400 পর্যন্ত দর আছে। বাইম মাছ 450 নিয়ে 500, পাঙ্গাস 550 থেকে 500 টাকা কেজি দেশিটা। আর যেটা চাষের এটা 120 থেকে নিয়ে 115 টাকা কেজি। এদিকে কেজি ওজনের ইলিশ দেখা না গেলেও ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে বেশ হাক ডাকেই। দামও হালি প্রতি 100 থেকে 200 টাকা বেশি। 4টার ওজন হবে মানে 1 কেজি 200 গ্রাম, 600 টাকা হালি। সাপ্তাহিক বাজার না, দাম একটু বেশি থাকবে। 4টা ইলিশ 500, 550 বিক্রি হয়। 4টা ইলিশের ওজন 100 কেজির উপরে হবে। নিধন অভিযান চলতেছে, তারপরও গোপনে গোপনে মারতেছে, এইটার জন্য বন্ধ হয়ে যায়। প্রশাসনের কাছে আমরা এইটাই চাই। অন্যদিকে প্রায় 2 সপ্তাহ স্থিতিশীল থাকার পর বাড়তে শুরু করেছে নানা প্রজাতির সামুদ্রিক মাছের দামও। লাল মাছ প্রতি পাটা গেছে 1000-1200 টাকা করে, তারপর জাতিক মাছ গেছে 1000-1200 টাকাই। পাটার ওজন হলো 20 কেজি, 100-200 টাকা বাড়তে আর কি। শিগগিরই সব ধরনের মাছের দাম আবার কমতে শুরু করবে বলে জানালেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা মেঘনা বেষ্টিত কৃষিপ্রধান শরীয়তপুরে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। চলতি মৌসুমে আমনের ফলনও হয়েছে বাম্পার। তবে ধানের ন্যায্য মূল্য না পেয়ে মুখে হাসি নেই কৃষকের। এই অবস্থায় ন্যায্য মূল্য ধান ক্রয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা কৃষি কর্মকর্তা মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। সার, বীজ ও সেচ সংকট না থাকায় বাম্পার ফলন হয়েছে আমনের। সোনালী ফসল ঘরে তুললেও কৃষকের মুখে নেই হাসি। মন প্রতি উৎপাদন খরচ 700 থেকে 800 টাকা হলেও বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। ফলে কম দামে ফরিয়াদের কাছে বিক্রি করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ কৃষকদের। এক মন ধান বাজারে বেচতে নিলে 500 থেকে 600 টাকা আমরা বেচতে পারি, কিন্তু আমাকে এই ধানটা দাম পড়িয়া যেতেছে 800। মাঠে যে খরচ হয় সেই খরচটা আমরা পাইতেছি না, আমরা দিন দিন অবনতির দিকে আছি। হরিয়ার আলো মনে করেন কিনে নিয়ে হরিয়ারা লাভবান থাকে, আমরা তো সেই লাভবান পাই না। সরকার দিলে একটা নির্ধারিত একটা ধানের মূল্য এই করে বাজার করে দেয়, তা আমরা যদি বেহারি গঠন যদি ধান বেচলে যদি মূল্য পাই তাহলে আমরা লাভবান। এই অবস্থায় কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা কৃষি কর্মকর্তা। সরকারি গুদামে সরাসরি দিতে পারলে তারা একটু বেশি দাম পায়, যার ফলে তারা আর্থিকভাবে লাভবান হন। খাদ্য বিভাগকে অনুরোধ করব অতি দ্রুত যাতে করে এই ধান সংগ্রহ অভিযানটা শুরু করা হয়। চলতি মৌসুমে শরীয়তপুরের 6 উপজেলায় 17,172 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 43,346 মেট্রিক টন। সময় সংবাদ, শরীয়তপুর।
মেঘ পাহাড়ের দেশ রাঙামাটির সাজের ফেলে আকাশের সঙ্গে মিতালি গড়ে সেজে উঠেছে আরো নয়নমোহিনী রূপে। ভোরের সূর্য বা হিমহিম শীতে কুয়াশার রূপ হয়ে ওঠে নয়নাভিরাম। রাঙামাটির সাজের ভ্যালি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। ফেনীর 50,000-এরও বেশি বিদ্যুৎ গ্রাহকের মিটার রিডিং নেয়ার জন্য রিডার মাত্র 4 জন। তাদের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করেন আরও 16 জন। এ কারণে নিয়মিত রিডিং ছাড়াই চলছে মন গড়া বিল বিতরণ। ফলে হয়রানি সহ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা। আর বিদ্যুৎ বিভাগ বলছেন, গ্রাহক সেবায় শিগগিরই চালু হবে প্রিপেড বৈদ্যুতিক মিটার। আরও জানাচ্ছেন বক্তিয়ার মুন্না। গত অক্টোবরে ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ার হাজী শফিকুর রহমানের এই বাড়ির 22টি ফ্ল্যাটের 14টি মিটারে অতিরিক্ত প্রায় 1,500 আর 6টিতে 700-ও কম ইউনিট দিয়ে বিল দিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। বছরের পর বছর এখানকার বিদ্যুতের মিটারগুলোতে ইউনিট অতিরিক্ত বা জমা রেখে এভাবেই মনগড়া বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের সবাইকে। ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগের তথ্য মতে 46,000-এরও বেশি গ্রাহকের মধ্যে মাত্র 4 জনের মিটার রিডিং নেয়ার কথা 5,000। বাকিদের মিটার রিডিং নেয়ার জন্য মিটার প্রতি 1 টাকা 70 পয়সা দরে মজুরি ভিত্তিতে বেসরকারি মিটার রিডার রয়েছে 16 জন। আর এদের সবার বিরুদ্ধেই যত সব অভিযোগ গ্রাহকদের। মিটারে কোনো মিল নেই। কমপ্লেন দিলে অফিসে তারা বলে যে মগাতে ঠিক আছে, এবারে বিল দিয়ে দেন, পরবর্তীকালে আমরা দেখবো, কিন্তু আসলে দেখা হয় না। বছর শেষে আমার 5,000 টাকা বিল, 6,000 টাকা বিল হয়ে যাবে, তখন তো আর একসাথে আমি দিতে পারি না। কলেজের মিটার পরিবর্তন করেন করতে হলে আমাদের মাধ্যমে করতে হবে 3-4 টাকা ঘুষ নেয়। এদিকে ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিল সেবার ঘাটতি স্বীকার করে জানালেন, দ্রুতই গ্রাহকদের জন্য আশার আলো রয়েছে। রিডিং এর ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবাতে কিছু ঘাটতি আছে। খুব দ্রুতই প্রিপেড মিটার পদ্ধতি চালু হবে। সেখানে মোবাইল পদ্ধতির মতো গ্রাহকগণ নিজেই টাকা দিয়ে প্রিপেডের কার্ড কিনে নিজেই বিদ্যুৎ ব্যবহার করবেন, সেখানে গ্রাহকদের আর কোনো অসুবিধা হবে না। গ্রাহকদের এত ভোগান্তির পরও বিদ্যুৎ বিভাগের হিসেব মতে প্রতি মাসে বিলের অর্থের গড় আদায় প্রায় 99%। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। প্রযুক্তি আর আধুনিকতার ছোঁয়া পাল্টে দিচ্ছে সমাজ জীবন, বদলাচ্ছে নদী পাড়ের মানুষের জীবনের হালচালও। তবে এই দিন বদলের হাওয়া ছুঁতে পারেনি বৈঠা হাতে খেয়া পারাপারের মাঝিদের জীবন। যাত্রীদের অভাবে স্বল্প আয়ে চলছে তাদের নিরন্তর সংগ্রাম। শীতলক্ষা পাড়ের এমনই একদল মাঝির জীবন সংগ্রামের কথা তুলে ধরেছেন সাজিদ রাজু। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। কুলকুল শব্দে তীর ভেঙে বয়ে চলে শীতলক্ষা। এর বুকে ছপাত ছপাত শব্দে বৈঠা চালান এই বৃদ্ধের মতোই আরো অনেক মাঝি। সেই ছেলেবেলায় হাল ধরা, তারপর থেকেই বৈঠা হাতে ঢেউয়ের সঙ্গে শীতলক্ষার বুকেই কেটেছে 25 বছর। নিজ চোখে দেখেছেন নদী পাড়ের বদলে যাওয়া। চোখের সামনে উঠেছে ব্রিজ, 2 পাড় দিয়ে চলে গেছে মহাসড়ক। বদলে গেছে তাদের জীবিকার উৎস খেয়া পারাপারও। বালু আইতো, ইটাইতো, নৌকা দিয়া নামাইতো, লেবার কাজ করতো, আমরা পাশের দোকানদারি কাঠ বিয়ে কিনে চলতো। নৌকা বোঝায় আছে 5 মিনিটে, ও আনা হারা দিনে বোঝায় না 3 জন গেড়ে পার করি। এখন কি করবো বাবা, নৌকা ছাড়া আমি কোনো বিকল্প দেখি না, কারণ ব্যবসা বাণিজ্য করুম, আমি লেখাপড়া জানি না। প্রায় 150 জনের মাঝির দলে এখন টেনে টুলে 40 জন, তাও আবার আধা বেলা করে ভাগাভাগি। দিনের বেশিরভাগ সময় কাটে যাত্রীর প্রত্যাশায়। দীর্ঘ সময়ের অপেক্ষায় সঙ্গী কখনো আড্ডা, কিংবা গেয়ে ওঠেন আপন মনে। দুর্দিনের সাক্ষী কেউ কেউ সাহায্যের হাত বাড়ায় নৌকায় পার হয়ে। আর জেলা প্রশাসক বলছেন, এদের কেউই সহযোগিতা চায়নি তার কাছে। ব্রিজ হয়ে গেছে, তা হ্যাঁ গোয়াল বাচ্চা আছে না, হ্যাঁ খাইতেই বোনা কর্ম কইরা, এই জন্য যদি 2-4 জন হ্যাঁ না পায় কি করে খাইবো। এই দিক দিয়ে আমরা অনেক সময় নৌকাতে আসি। নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, তো ব্রিজ দিয়ে আসলে অনেক আর কি কষ্ট হয় হাইটে আসা। ওই গ্রুপটা আমাদের কাছে ওইভাবে আসেনি, আমরা ওইভাবে চিন্তা করিনি। এটা হয়তো ভবিষ্যতে করা যাবে। পেশা হারাতে বসা এমন মানুষদের জন্য বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসারও আহ্বান জেলা প্রশাসকের। সাজিদ রাজু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার সময় 19 জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে 2,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কর্মকর্তারা বলছেন, অস্তিত্বহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্জুরি পেতে শিক্ষকরা অসৎ এই পন্থা অবলম্বন করছেন।
তবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসসির ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশ নেয় নলডাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী। একইভাবে ওই কেন্দ্র সহ পার্শ্ববর্তী ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ১৯ জন ভুয়া পরীক্ষার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ধরা পড়ার পর তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে অনেক তথ্য। প্রধান শিক্ষক মনিরুজ্জামান, তার সহযোগিতায় আমি এখানে এসেছি। আমি হলো নলডাঙ্গা ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার। ওই স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান মালিক তিনি আমাকে বলেছে পরীক্ষা দিতে, আমি ওসব পরীক্ষা দিতে চাইনি। অভিযুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির এই সভাপতির দাবি, শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নতুন স্কুলগুলো যেগুলো স্কুলের জায়গা নাই, জমি নাই, অথচ এরা মিটিং করে এগুলো টাকার লোভে এই স্কুলগুলো এখান থেকে পাঠিয়ে দিচ্ছে। কিছু দুষ্কৃতী লোক এদের সঙ্গে সম্পৃক্ত আছে। এই অবস্থায় অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কারের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কর্মকর্তারা। স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, তাদেরকে আমরা পেয়ে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। ডিপার্টমেন্টালি এই স্কুলগুলো যাতে এরা অনুদান না পায়, এমপিভুক্ত না হয়, ভবিষ্যতে সরকারি হতে না পারে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে পরামর্শ করি সেটা করব। সুন্দরগঞ্জ উপজেলায় ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১২,৯০৬ জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বছর কয়েক আগেও পরিবার ও সমাজ থেকে বিতাড়িত হিজড়ারা জড়িত ছিল নানা অপরাধমূলক কাজে। দেখা মিলত পার্ক, রেলওয়ে স্টেশন কিংবা মার্কেটে। অনেকের আস্থানা ছিল আবাসিক হোটেলে। কিন্তু বদলেছে দিন। সরকার ও মহৎ কিছু মানুষের নানামুখী উদ্যোগের অন্ধকার জগৎ ফেলে তারা হাঁটতে শুরু করেছেন আলোর পথে। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। হিজড়া পরিচয়ের কারণে পরিবার থেকে বিতাড়িত হয়ে অসহায় এই মানুষগুলো আশ্রয় নিয়েছে শহরের বস্তিতে। এখানেও কেউ দেখতে পারেন না তাদের। এ অবস্থায় মায়ের আদরে তাদের কাছে টেনে নিয়েছেন মহিয়সী এই নারী। কিছুদিন আগেও যারা রাস্তাঘাটে পথচারী কিংবা দোকান থেকে চাঁদা তুলে জীবন চালাতো, তারা এখন স্বাবলম্বী। শাহিদা শিকদার নামের এই নারী তাদেরকে সেলাই ও হস্তশিল্পের কাজ শিখিয়ে নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন ২৫ জন হিজড়াকে। ওদের দেখে হিজড়া জনগোষ্ঠী আরো আমার মনে হয় ডেভেলপ হবে। কাকানা আসা বাসায় আসো, তোমরা কাজ করতে পারো কিনা দেখো। কাজ করছে ম্যাডামের কাজ দেখে খুব খুশি। অন্যদিকে সমাজসেবা অধিদপ্তরও ১৫০ জন হিজড়াকে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু দক্ষ এই মানুষগুলোকে কাজ দেয়নি দর্জি দোকানগুলো। কাজ নিতে চাই কিন্তু আমাদেরকে দেন, আমাদেরকে নিয়ে আসে কি রিসাইট করে একটা মেয়ের কাজ দিতেছে কিন্তু একটা হিজড়ার কাজ দিতেছে না। তাদেরকে ইতিমধ্যে যে প্রশিক্ষণ দিয়েছি, এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অচিরেই হিজড়া জনগোষ্ঠী কর্মসংস্থানে ফিরে যাবে। সংশ্লিষ্টরা জানান, সুযোগ পেলে হিজড়ারাও স্বাভাবিক মানুষের মতো কাজ করতে সক্ষম। শুধু প্রয়োজন সরকারের সদিচ্ছা। ওরা যখন একটা কাজ শিখে, সেই কাজটা ইমপ্লিমেন্টেশনের জায়গাটা খুব কম। সরকার যদি তাদেরকে একটা ব্যবস্থা করে দেয়, একটা ইন্ডাস্ট্রি করে দেয়, তাহলে হয়তো তারা এটা করবে না। সিলেট জেলায় হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ৪২৩ জন। বছরে তাদের ৫০ জন করে প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ করে গড়ে তোলা হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এবারে দেশের বাইরের খবর। সিরিয়া সীমান্তের কাছে যুদ্ধবিমান ভূপাতিত করার প্রতিবাদে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এরই মধ্যে দুই দেশের মধ্যে বেশ কিছু যৌথ বিনিয়োগ প্রকল্প বাতিল ও তুরস্কে খাদ্যপণ্য রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এর আগে তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক যোগাযোগ বাতিলের ঘোষণা দেয় রাশিয়া। এদিকে ভূপাতিত করার আগে বিমানটি রাশিয়ার কিনা তা জানত না বলে দাবি করেছে তুরস্ক। তবে আঙ্কারার এই দাবি প্রত্যাখ্যান করে জেনে শুনেই রুশ বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনার পর সিরিয়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ও লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটিতে বিমান বিধ্বংসী সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র S-400 মোতায়েন শুরু করেছে মস্কো। ইসরায়েলি নেতা ফিলিস্তিনের জন্য শান্তির সব পথ বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আব্বাসকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস টিসিপ্রাস।
এদিকে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে চলমান সংঘর্ষে আরও 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার পশ্চিম তীরে নিহত 2 ফিলিস্তিনির মরদেহ নিয়ে মিছিলে অংশ নেন শত শত মানুষ। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে অবিলম্বে তাদের আগ্রাসন বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। আন্দোলনের সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি পুলিশ। এতে 2 ফিলিস্তিনি তরুণ নিহত হয় বলে জানায় গণমাধ্যম। একই দিন জাতারা অঞ্চলে এক ইহুদি সেনাকে ছুরিকাঘাতের অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। প্রতিদিন আমাদের ভাইদের হত্যা করছে ইসরায়েলিরা। শহীদদের রক্তে ভিজে যাচ্ছে আমাদের মাটি। আমরা ইসরায়েলিদের জানিয়ে দিতে চাই, এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের মা, বোন ও বাচ্চাদের কান্না বৃথা যেতে দেব না আমরা। এদিকে পূর্ব জেরুজালেমেও চলছে আন্দোলন। বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি সেনাদের দিকে পাথর ও পটকা নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। চলমান এই সংঘাত সহিংসতার জন্য ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে দায়ী করে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই সাধারণ ফিলিস্তিনিরা আমরণ আন্দোলনের পথ বেছে নিয়েছে বলে দাবি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। বৃহস্পতিবার গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সঙ্গে রামাল্লায় এক বৈঠকে তিনি এমন কথা বলেন। ইসরায়েলিরা বছর বছর ধরে তাদের বসতি সম্প্রসারণ ও নিপীড়নের মধ্য দিয়ে আমাদের প্রশাসন ও অর্থনীতিকে বিকল করে দিয়েছে। শান্তির জন্য অপেক্ষা করতে করতে আমরা এমন অবস্থায় পড়েছি যে দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ফিলিস্তিনি তরুণ সমাজ আন্দোলন ও সংঘর্ষের পথ বেছে নিয়েছে। বৈঠকে ফিলিস্তিনি অঞ্চলে চলা সহিংসতার নিন্দা জানিয়ে আব্বাসকে সহায়তার আশ্বাস দেন সিপ্রাস। গ্রিস বরাবরই ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে। ভবিষ্যতে আমরা আরো সক্রিয়ভাবে এই সমর্থন দিয়ে যাব। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিরাষ্ট্র প্রস্তাবনার বিষয়ে কূটনৈতিক আলোচনার শুরুতে আব্বাসকে সহায়তা দিয়ে যাব আমরা। এ অবস্থায় পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল প্রশাসন। হেব্রনের পূর্বাঞ্চলে নতুন করে আরো কয়েকটি স্থাপনা নির্মাণ শুরু করেছে তারা। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। খেলার খবর। অনানুষ্ঠানিকভাবে হলেও শুরু হলো বাংলাদেশ ফুটবলের মারুফুল হক অধ্যায়। বুয়েট মাঠে এমিলি নাসিরদের নিয়ে ফিটনেস ক্যাম্প করেছেন এই নতুন কোচ। ডিসেম্বরের শেষ ভাগে শুরু হচ্ছে সাফ ফুটবল। তার আগে মাঠের বাইরে থাকা ফুটবলারদের কিছুটা ঝালিয়ে নিতেই এই আয়োজন। আর ফুটবলাররাও নতুন কোচের অধীনে নতুন উদ্যমে দলে ফিরতে খাম ছড়াচ্ছেন। শুক্রবার সকাল ৮টা অফিস পাড়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে ছুটির আমেজ, সেখানে নতুন দায়িত্ব কাঁধে মাঠে নামলেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ফুটবল দলের কোচ মারুফুল হক। চীনের স্থানীয় ক্লাবের কাছে বিধ্বস্ত হয়ে আসা কোচ ফাবিও লোপেজের বিদায়ের পর মাঠে নামতে একদম দেরি করেননি মারুফুল। ১ মাস বাদেই যে সাফ ফুটবল, সেখানে বাংলাদেশ কোচ হিসেবে প্রথম পরীক্ষার মুখোমুখি হবেন মারুফুল হক। আসলে এটা কোনো অফিসিয়াল অনুষ্ঠান না। যারা টিমের বাইরে আছে, যারা চীন যায়নি, তাদেরকে নিয়ে আমার কিছু কাজ ছিল, এই কাজগুলো করলাম আর কি। বেশ কদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন এমিলি নাসিররা, তাই ফিটনেস ও দলের সঙ্গে সমন্বয়ে থাকতে পারে ঘাটতি। আপাতত ৯ ফুটবলারকে নিয়ে শুরু হলো মারুফুলের সাফ মিশন। চীন ফেরত বাকি দল যোগ দেবে রোববার, আর ফুটবলাররাও দলে ফেরার লড়াইয়ে যোগ দিয়েছেন উৎসাহের সঙ্গে। যারা ন্যাশনাল টিমে বাইরে ছিলাম, মারুফ ভাই আসলে আমাদেরকে অনেক বেশ কিছুদিন আগে ইনফর্ম করে রাখছিল যে ট্রেনিং এর ভিতরে থাকার জন্য। আমাদের ফিটনেসের একটু সমস্যা আছে, যার কারণে কিন্তু একটু আগে থেকে শুরু করা। অন্য যে কোনো আসরের চেয়ে বাংলাদেশ ফুটবলে সাফের গুরুত্বটা অনেক বেশি, তাই সময় কম থাকলেও সাফের আগে কোচ হিসেবে মারুফুল হককে পেয়ে সন্তুষ্ট ফুটবলাররা। আমরা অনেকদিন পরে দেশি কোচ পাইছি, সো আমাদেরও একটা এটা চ্যালেঞ্জ থাকবে যে দেশের কোচের আন্ডারে খেলতেছি সাফ, তো ভালো করার অবশ্যই ইচ্ছা থাকবে অনেক। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর খবর। পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে শুক্রবার দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে থাকবেন না অধিনায়ক সাকিব। এখন পর্যন্ত ৪ ম্যাচে রাইডার্সের সংগ্রহ সর্বোচ্চ ৬ পয়েন্ট। সমান ম্যাচে চট্টগ্রামের সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে টেবিলের তলানির দল সিলেট সুপারস্টার্স। সিলেট সুপারস্টার্সের বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাকিবের রংপুর। ব্যাট ও বল হাতে ফর্মে ফিরেছেন অধিনায়ক সাকিব, যদিও আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের জন্য নিষেধাজ্ঞায় এই ম্যাচে অনুপস্থিত থাকবেন তিনি। সেই সঙ্গে দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠছেন রংপুরের বিদেশি রিক্রুটরা। সবকিছু মিলিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে সাকিবের রাইডার্সরা। অন্যদিকে আসরে এখন পর্যন্ত শুধুমাত্র সিলেট সুপারস্টার্সের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। অধিনায়ক তামিম নিয়মিত রান পেলেও নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন দিলশান ও এনামুল হক বিজয়। তবে বল হাতে দাপট দেখাচ্ছেন মোহাম্মদ আমির।
এবার মেঘ পাহাড়ের দেশ রাঙামাটির সাজেক ভ্যালি নিয়ে একটি বিশেষ রিপোর্ট। সাজেক ভ্যালি, যেখানে পাহাড়ের কোলে ঘুমায় শুভ্র সাদা মেঘ, আর দিগন্ত বিস্তৃত আকাশ গড়ে তোলে তারে সঙ্গে সখ্যতা। পাহাড়, মেঘ আর আকাশের এই মিলন মেলা মন কেড়ে নিচ্ছে পর্যটকদের। হাজারো মানুষের ভিড়ে তাই মুখরিত হয়ে উঠছে পার্বত্য চট্টগ্রাম রুইলুই পাড়া। সাজেক ভ্যালি ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের। মেঘ পাহাড়ের দেশ, পাহাড়ের বুকে জেগে থাকা লোকালয়ে হানা দিয়ে যায় মেঘের দস্যুতা। হাত বাড়ালেই মেঘ ছুঁয়ে যাওয়া রোমাঞ্চতা। দূরের মিজোরাম পাহাড়ের ভাজে বাজে জেগে উঠে ঘন সাদা কুয়াশা। নদীর ধারে শিমুলে ফুল, নানা পাখির বাসা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 2000 ফুট। প্রকৃতির কোলে এ যেন ভূস্বর্গ। বিস্ময়ে তাই বিমূঢ় ভ্রমণ পিপাসু মন। মানুষ টাকা পয়সা খরচ করে নেপাল, ভুটান ঘুরতে যাচ্ছে, কিন্তু এখানে আসলে আপনারা সেই আওয়াজটা পাবেন। আঁকা বাঁকা পথ, পাহাড়, উঁচু নিচু পাহাড়। সকালবেলা আপনার সূর্যোদয়টা দেখতে পারবেন, মেঘের সাথে এখানে মানুষের বসবাস। সেখানে আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম মানে সূর্যটা মনে হয় আমার মাথার উপর দিয়ে উঠতেছে। মেঘের সৌন্দর্য পাবে, কুয়াশার সৌন্দর্য পাবে। আসলে এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর। Enjoying the lots of different scenery of this Sajek. I feel really awesome. পাহাড়ের কোল ঘেঁষেই গড়ে তোলা হয়েছে বেশ কিছু কটেজ। সেনাবাহিনী পরিচালিত সাজেক রিসোর্ট অথবা রুনময়ে থাকার জায়গা না পেলেও স্থানীয় পাহাড়িরা তৈরি করে রেখেছেন কাঠে তৈরি কটেজ। লুসাই, পানখোয়া এবং ত্রিপুরা আদিবাসীদের তৈরি এইসব কটেজ ও খাবার দোকানে বছর জুড়ে ভিড়। রাস্তা পর্যন্ত তাম্বু দিয়ে এমনি থাকে, এরা জায়গা পায় না কারণে ফ্যামিলি বাসা পর্যন্ত পায় না, একেবারে খালি জায়গা থাকে। বিক্রি ভালো হয়, তখন টুরিস্ট যদি বেশি হয়, লোকজন আসলে। আমরা যারা স্থানীয় এখানে, তারাও এখানে সময় বলে ছুটে আসে। রাঙামাটিতে অবস্থিত হলেও যাতায়াতের সুবিধা খাগড়াছড়ি হয়ে। জেলা থেকে 70 কিলোমিটার পথ চাঁদের গাড়িতে পাড়ি দেওয়া যায় 3 ঘন্টায়। আকাশ, পাহাড় আর মেঘ এখানে মিতালিতে মাতে, যা খুব সহজে মন কেড়ে নেয় ভ্রমণ পিপাসুদের। তবে সরকারের আরেকটু সচেতন দৃষ্টি পেলে হয়তো সাজেককে অনন্য সুন্দর পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা সম্ভব। এহসান জুয়েল, সময় সংবাদ, সাজেক, রাঙ্গামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। শর্ত সাপেক্ষে আসন্ন পৌর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। নতুন ভোটারদের অংশ নেওয়ার স্বার্থে নির্বাচনের সময় 15 দিন পেছানোর দাবি। বগুড়া শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে হতাহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2 আইএসের দায় স্বীকার। রংপুর, দিনাজপুরে ধর্মযাজককে হত্যার হুমকিতে নিরাপত্তা জোরদার। হুমকিদাতাদের ধরতে চলছে পুলিশের অভিযান। রাজধানীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এলাকা কোটায় ভর্তি নিয়ে অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। সব বিদ্যালয়ের মান উন্নয়নের পরামর্শ শিক্ষাবিদদের। এবং হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হওয়ায় এমআরপি নিতে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের ভিড়। দ্রুততম সময় সংগ্রহের আহ্বান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.net। যে কোনো বাংলা লিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করে *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।